আচ্ছা, প্রথম হেডিংটা হবে শর্টেস্ট জব ফার্স্ট এসজেএফ শিডিউলিং। আচ্ছা, আগের দিন তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড হলো, ঠিক আছে, বোঝা গেছে তো? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটা সবার? আচ্ছা আচ্ছা, এখন হেডিংটা হবে শর্টেস্ট জব ফার্স্ট। হেডিংটা হবে শর্টেস্ট জব ফার্স্ট, ঠিক আছে? এবার আমি টেবিলটা দিচ্ছি। একটা টেবিলের প্রথম কলামের হেডিং হবে প্রসেস, আর দ্বিতীয় কলামের হেডিংটা হবে বার্স্ট টাইম। প্রথম কলামটা হেডিংটা হবে প্রসেস, আর দ্বিতীয় কলামটা হেডিংটা হবে বার্স্ট টাইম, BURST, বার্স্ট, TIME, টাইম, বার্স্ট টাইম। প্রসেসের নিচে P1, বার্স্ট টাইম 21, প্রসেসের নিচে P1 আর বার্স্ট টাইম 21। প্রসেসের নিচে P2, বার্স্ট টাইম 3, প্রসেসের নিচে P3, বার্স্ট টাইম 6, আর প্রসেসের নিচে P4, বার্স্ট টাইম 2। ঠিক আছে? P1 এর বার্স্ট টাইম 21, P2 3, P3 6 আর P4 এর 2। স্যার এর হেডিংটা কি বললেন একবার? হ্যালো, ঠিক আছে? হ্যালো, P1, P2, এবার আমি বলছি, এবার এখানে সব থেকে ছোট প্রসেস কোনটা? কার বার্স্ট টাইম সব থেকে কম? P4 21। হ্যাঁ, ভেরি গুড, P4। তাহলে কে আগে এক্সিকিউট হবে? P4 P4, ঠিক আছে। তারপরে বার্স্ট টাইম কার আছে? 2 এর থেকে জাস্ট বেশি। স্যার আর একবার বলবেন স্যার, আমার কেটে গেল ইয়েটা। যার সব থেকে বার্স্ট টাইম কম। এখানে 4টে প্রসেস আছে, তো সব থেকে বার্স্ট টাইম কম কার আছে 4টে প্রসেসের মধ্যে? BURST, বার্স্ট টাইম। হ্যাঁ, P4 এর বার্স্ট টাইম 2 আছে, তাই P4 সব থেকে আগে এক্সিকিউট করবে। তারপরে কে এক্সিকিউট করবে? P2 P2 এর বার্স্ট টাইম হচ্ছে গিয়ে 3, তারপরে করবে P3, আর লাস্টে করবে P4, এই সরি P1, ঠিক আছে? তার ন্যাট চার্টটা কেমন হবে? ন্যাট চার্টটা হবে আমাদের কি হবে? প্রথমে P4, তারপরে P2, তারপরে P3, তারপরে P1। স্ন্যাপচ্যাটটা তলায় দেওয়া আছে স্ক্রিনে, জাস্ট স্ন্যাপচ্যাটটা দিয়ে দিয়েছে। স্ন্যাপচ্যাটটাকে এঁকে নাও, আমি তারপর বলছি। P4, P2, P3, P1। আগে সবাই একটু স্ন্যাপচ্যাটটা এঁকে নাও। স্যার এর হেডিংটা কি বলেছিলেন ভুলে গেছি, একটু বলুন না, লিখবো। লেখো শর্টেস্ট জব ফার্স্ট, শর্টেস্ট জব ফার্স্ট, FIRST, SJF শিডিউলিং অ্যালগোরিদম, শর্টেস্ট জব ফার্স্ট। হয়েছে সবার ছবি আঁকা? হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট পরের লাইন, ওয়েটিং টাইম ফর P1, ওয়েটিং টাইম ফর P1 ইজ, P1 এর ওয়েটিং টাইম কত হবে? এনিওয়ান? নেট চার্ট দেখে P1 কতক্ষণ অপেক্ষা করতে হবে? 11 ms, 11 মিলিসেকেন্ড, 11 ms। নেক্সট লাইন, ওয়েটিং টাইম ফর P2, ওয়েটিং টাইম ফর P2 কত হবে? 2 ms, ঠিক আছে? নেক্সট লাইন, ওয়েটিং টাইম ফর P3, 5 ms। আর নেক্সট লাইন, ওয়েটিং টাইম ফর P4, ওয়েটিং টাইম ফর P4 equal to 0।
ঠিক আছে? নেক্সট লাইন, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু অ্যাভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু, তাহলে 4টে যোগ করে 4 দিয়ে ভাগ, ঠিক আছে? 4টে যোগ করে 4 দিয়ে ভাগ করলে কত আসছে? এগারো, 25, 16, 17, 18। 4.5 স্যার। হ্যাঁ, সবার এসেছিল 4.5 ms। এটা হলো অ্যাভারেজ ওয়েটিং টাইম 4.5 ms। নেক্সট, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P1, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P1 ইজ, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P1 ইজ, বলে P1 কখন সাবমিট হয়েছিল? 0-তে, অ্যারাইভেল টাইমটা ধরবো 0, আর কখন শেষ হয়েছে? P1টা 21-এ 21, তাহলে 21 মাইনাস 0 ms, 21 মাইনাস 0টা ব্র্যাকেটে লিখে ms ইকুয়াল টু 21 ms। ঠিক আছে? নেক্সট লাইন, স্যার আরেকবার রিপিট করুন স্যার। হ্যাঁ, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P1, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P1 ইজ ব্র্যাকেটের মধ্যে 21 মাইনাস 0 ব্র্যাকেট ক্লোজড ms, ms মানে হচ্ছে মিলি সেকেন্ড, ব্র্যাকেটের মধ্যে 21 মাইনাস 0 ব্র্যাকেট ক্লোজ ms ইকুয়াল টু 21 ms। ঠিক আছে? টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা কিভাবে পাই? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস সাবমিশন টাইম, কমপ্লিশন টাইম মাইনাস সাবমিশন টাইম ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম। সেই কনসেপ্ট উপর বেস করে আমরা পেলাম 21 মাইনাস 0 ইকুয়াল টু 21 ms ইজ দ্য টার্ন অ্যারাউন্ড টাইম ফর দ্য প্রসেস P1। নেক্সট, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P2, স্যার কমপ্লিশন টাইম মাইনাস কি বললেন? সাবমিশন টাইম, সাবমিশন SUBMISSION, সাবমিশন, সাবমিশন টাইম, কমপ্লিশন টাইম মাইনাস সাবমিশন টাইম SUBMISSION, সাবমিশন টাইম। এটার মানে হচ্ছে ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম। নেক্সট লাইন, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P2, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P2, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P2 ইজ P2 কখন শেষ করলো? P2 শেষ করেছে 5-এ, আর এসছে কখন? এসছে ধরবো 0-তে। কিছু না বলা থাকলে আমরা অ্যারাইভেল টাইম 0 ধরবো সবার। তাহলে ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস 0 ব্র্যাকেট ক্লোজড ইকুয়াল টু 5 ms, ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস 0 ব্র্যাকেট ক্লোজড ইকুয়াল টু 5 ms। ঠিক আছে? নেক্সট লাইন, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P3, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P3, কত হবে? 11। হ্যাঁ, 11 ms। নেক্সট লাইন, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P4, টার্ন অ্যারাউন্ড টাইম ফর P4, P4 এ কত বেরোবে টার্ন অ্যারাউন্ড টাইম? 2 ms, 2 ms। ঠিক আছে? এটা হলো শর্টেস্ট জব ফার্স্টের শিডিউলিং, যে প্রসেসটার বার্স্ট টাইম সব থেকে কম সে আগে প্রসেস হবে, তার থেকে বেশি যার বার্স্ট টাইম সে তারপরে হবে, এইভাবে শিডিউলিংটা হবে। এটাকে বলা হয় শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং অ্যালগোরিদম। নেক্সট হেডিং, preemptive
shortage of first, preemptive, shortage of first, ব্র্যাকেটের মধ্যে shortest remaining time first, ব্র্যাকেটের মধ্যে shortest remaining time first। তাহলে হেডিংটা কি হবে? হেডিংটা হবে প্রিএমটিভ, PREEMPTIVE, প্রিএমটিভ শর্টেজ অফ ফার্স্ট, ব্র্যাকেটে লিখবো শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, ব্র্যাকেট ক্লোজড। হেডিংটা লেখা আছে সবার? এর হ্যাঁ মানে স্যার। কি? এর মানে কি? এর মানে হচ্ছে ধরা যাক একটা প্রসেস রান করছে, একটা প্রসেসিং টাইম বা বার্স টাইম হচ্ছে 8, প্রসেসটা রান করছে এই মুহূর্তে ঠিক 1 মিলিসেকেন্ড রান করার পর একটা প্রসেস আসলো যার প্রসেসিং টাইম বা বার্স টাইম হচ্ছে 4। তাহলে 1 মিলিসেকেন্ড পরে যে প্রসেসটা রান করছিল তার রিমেইনিং টাইমটা কত রইলো? 8 - 1 7। আর যে প্রসেসটা এসছে তার বার্স টাইম কত? 4। তাই 4 তো ছোট বার্স টাইম, আর নতুন যে বার্স টাইমটা এখন যেটা রান করছে তার তো 7 বড়। তাহলে কি হবে? যে প্রসেসটা প্রসেসিং হচ্ছে তাকে প্রিএম্প্ট করো, প্রিএম্প্ট করো মানে তাকে হল্ট করো, তাকে বের করে আনো। নতুন যে ছোট প্রসেস এসছে তাকে অ্যালোকেট করো সিপিইউতে। এটাকে বলা হয় প্রিএমটিভ শর্টেজ অফ ফার্স্ট বা শর্টেজ রিমেইনিং টাইম ফার্স্ট অথবা শর্টেজ রিমেইনিং টাইম ফার্স্ট। বোঝা গেল কনসেপ্টটা? কনসেপ্টটা হচ্ছে আরেকবার বলেছি, যে প্রসেসটা রান করছে ধরা যাক P1 প্রসেস রান করছে, P1 প্রসেসের বার্স টাইম হচ্ছে 8। ঠিক 1 মিলিসেকেন্ড রান করার পর নতুন একটা প্রসেস আসলো, সেই প্রসেসের বার্স টাইম হচ্ছে 4। এবার 1 মিলিসেকেন্ড পরে যে প্রসেসটা রান করছিল P1 এর রিমেইনিং টাইম কত রইলো? বার্স টাইম 7। নতুন যে প্রসেস P2 এর বার্স টাইম কত? 4। যেহেতু P2 এর বার্স টাইম কম তাহলে P2 অ্যালোকেট হবে আর P1 প্রসেসটা প্রিএম্প্ট হবে। প্রিএম্প্ট মানে ওকে হল্ট করে ফোর্সফুলি বাইরে বার করা হবে CPU থেকে, আর নতুন প্রসেস P2 ওকে অ্যালোকেট করা হবে। এটাকে বলা হয় প্রিএমটিভ শর্টেজ অফ ফার্স্ট অ্যালগরিদম, বা আমরা অন্যভাবে বলতে পারি রিমেইনিং শর্টেজ টাইম ফার্স্ট। যার রিমেইনিং শর্টেজ টাইমটা কম হবে সেটাকে ফার্স্টে অ্যালোকেট করা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলটা আমি দিয়েছি স্ক্রিনে গেছে? স্যার ওই টেবিলটা লিখবো তো? হ্যাঁ টেবিলটা, হ্যাঁ স্ক্রিনে যে টেবিলটা গেছে ওই টেবিলটা। 3টে প্রসেস আছে P1 P2 P3, অ্যারাইভেল টাইম আছে 014 আর বার্স টাইম আছে 823। হ্যালো স্যার, হ্যাঁ বলছি টার্ন অ্যারাউন্ড টাইম আগের যেটা করালেন ওটাতে P1 এর জন্য কত বলেছেন? 21 - 0। হ্যাঁ 21 - 0। যখন অ্যারাইভেল টাইম কিছু দেওয়া থাকবে না বা বলা থাকবে না তখন আমরা অ্যারাইভেল টাইমটাকে 0 ধরে নেবো, ঠিক আছে? তার উপর কিন্তু বেস করে এখানে আমরা অঙ্কটা করবো। হ্যাঁ স্যার, হ্যাঁ? বলছি এখানে 21 কেন? আমরা বাকিগুলো যেমন গ্যান চার্ট দেখে 11 করেছি P3 এর জন্য, P2 এর জন্য 5 করেছি, সেই অনুযায়ী P1 এর জন্য তো 32 আছে, 21 কেন করলাম? আগের অঙ্কটায় হ্যাঁ হ্যাঁ স্যার। আগের অঙ্কটায় কত আছে? ও লাস্টে কত আছে? 32। ওয়েটিং টাইমটা কত? হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে লাস্টে? ওইটা দেখা যায়নি। আচ্ছা হ্যাঁ সরি, P1 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে কিন্তু 32 - 0। সবাইকেই বলছি P1 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে 32 - 0। ওর লাস্টে নেট চার্ট আছে 32, তাহলে 32 - 0 ইকুয়াল টু হবে 32। ঠিক আছে সবার? আচ্ছা ঠিক আছে। আমার ওটা ভুল হয়েছে ওখানটায়, যেহেতু আমার এখানে দেখা যাচ্ছে না আর কি স্ক্রিনে মোবাইলে। ওখানটা P1 এর লাস্ট ভ্যালুটা হচ্ছে 32, তাহলে 32 - 0 হবে। টার্ন অ্যারাউন্ড টাইম ফর P1 ইজ 32 - 0 ইকুয়াল টু 32 ms।
আর P2 কত হবে? P2 টার্ন অ্যারাউন্ড টাইম কত? 5 5 minus minus 2। হ্যাঁ, স্যার আর বাকিগুলো P3 ঠিক আছে, ওটাই বাকিগুলো ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট, হয়েছে সবার? টেবিল লেখাটা হয়েছে? টেবিলটা হয়েছে স্যার। এবার নিচে ন্যাট চার্টটা দেওয়া আছে, ঠিক আছে? ন্যাট চার্টে একটু কনসেপ্ট আমি বলে দিই 2 মিনিট। প্রথমে P1 অ্যালোকেট হবে। P1 অ্যালোকেট হয়ে স্যার একটুখানি দাঁড়ান স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ, কনসেপ্ট একটু বলে দিই। কনসেপ্টটা এরকম ভাবে ভাববো যে প্রথমে P1 অ্যালোকেট করবে। P1 অ্যালোকেট হওয়ার পর জাস্ট 1 মিলিসেকেন্ড রান করবে। 1 মিলিসেকেন্ড রান করার পর ওর রিমেনিং টাইমটা কত হবে? P1 এর 7। কিন্তু 1 মিলিসেকেন্ড পরে P2 চলে আসবে। P2 টাইমটা কত? P2 টাইমটা হচ্ছে 2। তাহলে ফোর্সফুলি আমাকে B1 কে বার করে আনতে হবে। P1 প্রথমে 1 মিলিসেকেন্ড রান করবে, তারপরে আর 1 মিলিসেকেন্ড রান করবে, P1 টা কমপ্লিট হয়ে যাবে। কেন? ওর বার্স্ট টাইম 2। তখন ওর বার্স্ট টাইম 2 এর পরে প্রথমে 1 রান করেছিল, তারপরে 2, তাহলে টোটাল 3 হলো। 3 এর পরে কে আবার? তখন তো রেডি কিউ তার P3 টা আসেনি, P3 এসে পৌঁছায়নি। তখন তাহলে কি হবে? P1 আবার রান করবে 1 মিলিসেকেন্ড। 1 মিলিসেকেন্ড রান করার পর তখন ওর রিমেইনিং টাইম হয়ে যাবে 7 থেকে আর একটা 1 কমে যাবে, তাহলে 6 হয়ে গেল। সেই সময় P3 আসবে। P3 বার্স্ট টাইম কত? 3। আর যেটা রান করছে তার রিমেইনিং টাইম কত? 6। তাহলে কে ছোট? P3 ছোট। তাহলে P1 টাকে ফোর্সফুলি বার করা হবে, মানে প্রিএমটিভ করা হবে, আর P3 কে অ্যালোকেট করা হবে। P3 কতক্ষণ রান করবে? P3 3 ইউনিট রান করবে। 3 ইউনিট রান করার পর P3 কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আর তো কোনো প্রসেস নেই রেডি কিউ দেওয়ার কোথাও, সুতরাং P1 ই কমপ্লিশনটা করবে, বা P1 পুরো রানটা করে শিডিউলিংটা শেষ করবে। বোঝা যাচ্ছে কনসেপ্টটা? প্রিএম শর্টেজ জব ফার্স্ট। প্রথমে কে রান করবে? 1 মিলিসেকেন্ড। প্রথমে 1 মিলিসেকেন্ড রান করবে P1, ঠিক আছে? ঠিক 1 মিলিসেকেন্ড রান করার পর কোন প্রসেসটা আসবে? P2। P2 অ্যারাইজ করবে। P2 বার্স্ট টাইম কত দেওয়া আছে? 2। আর P1 এর রিমেইনিং টাইম কত? রিমেইনিং বার্স্ট টাইম 8 এর থেকে 1 বিয়োগ করলে হয় 7। তাহলে ওর 7 P1 এর, আর P2 কত? 2। তাহলে কার কম? P2 কম। তাহলে P1 টাকে ফোর্সফুলি প্রিএম্প্ট করা হবে। করার পর P2 অ্যালোকেট হবে। P2 যা 2 মিলিসেকেন্ড রান করবে, কারণ আর কোনো প্রসেস নেই যে ছোট কোনো প্রসেস অ্যালোকেট হবে, এরকম কোনো প্রসেস নেই। তাই P2 অ্যালোকেট হবে। P2 কমপ্লিটলি প্রসেসিং করবে। করার পর কত টাইম হবে? 3 টাইমের পর আবার কি? আবার কোনো প্রসেস নেই, তখন P1 আবার অ্যালোকেট হবে। P1 অ্যালোকেট হয়ে জাস্ট 1 মিলিসেকেন্ড রান করবে। 1 মিলিসেকেন্ড রান করার পর তখন কে চলে আসবে রেডি কিউতে? P3 প্রসেসটা। P3 প্রসেসটার বার্স্ট টাইম কত? 3। আর P1 এর রিমেইনিং টাইম কত থাকবে? P1 এর রিমেইনিং থাকবে 7 - 1 = 6। তাহলে 6 বড় না? 6 যেহেতু 3 থেকে বড়, তাহলে P1 টাকে আবার প্রিএম্প্ট করা হবে। প্রিএম্প্ট করে P1 কে P3 কে অ্যালোকেট করা হবে। P3 কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু আর অন্য কোনো প্রসেস থাকবে না, তাই P1 তার কাজটা পুরো কমপ্লিশন করবে সিপিইউ এর দ্বারা, ঠিক আছে? এটা হচ্ছে মেন থিম আর কি, মেন এই অ্যালগরিদমের সূত্র। প্রথমে আগে এই ছবিটা এঁকে নাও, ন্যাট চার্টের ছবিটা এঁকে নাও, তারপর আরেকবার বলে দিচ্ছি।
হয়েছে সবার? নেট হয়েছে স্যার। Very good. আচ্ছা, next, the turn around time for the process P1 is, the turn around time for the process P1 is, P1 কখন কমপ্লিট করেছে? P1 এর কমপ্লিশন টাইম কত? Anyone? P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 13। 13 বিয়োগ 0, 13 minus 0, 13 minus 0 equal to 13 ms, কেন? অ্যারাইভেল টাইম অফ P1 is 0, তাহলে 13 minus 0 equal to 13 ms. নেক্সট স্যার লাইন, দা টার্ন অ্যারাউন্ড টাইম কি বললেন? turn around time for P1 is, turn around time for P1 is বলে 13 minus 0 ব্র্যাকেটের মধ্যে 13 minus 0 ব্র্যাকেট ক্লোজড equal to 13 ms, 13 millisecond. Next line, turn around time for P2 is, turn around time for P2 is, P2 এর কমপ্লিশন টাইম কত? 3. P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 3 তো? 3 তো হচ্ছে নাকি? হ্যাঁ 3, তাহলে 3 minus 1. সাবমিশন টাইম হচ্ছে 1, তাহলে 3 minus 1 equal to 2 ms, 3 minus 1 equal to 2 ms. Next line, turn around time for P3 is, কত হবে? P3 কমপ্লিশন টাইমটা কত আছে? 7. 7 7 minus 4. 7 minus 4, 7 minus 4 তাহলে কত হলো? 3 ms, ঠিক আছে? তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা কত বেরোলো? টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম 13 plus 2 plus 3, তাই 18 তো? ms. 18. না 13 plus 2 plus 3, তাই তো? হ্যাঁ। তাহলে 18 ms. নেক্সট লাইন, ওয়েটিং টাইম ফর P1 is, ওয়েটিং টাইম ফর P1 is, P1 কতক্ষণ ওয়েট করেছিল? প্রথমে আমি বলে দিচ্ছি, প্রথমে এক ইউনিট কাজ করেছে, 1 ইউনিট কাজ করার পর আবার কখন শুরু হয়েছে? P2 3 তাহলে 3 minus 1, স্যার ওয়েটিং টাইম ফর P1 is, ওয়েটিং টাইম ফর P1 is 3 ব্র্যাকেটের মধ্যে 3 minus 1, ব্র্যাকেটের মধ্যে 3 minus 1 ব্র্যাকেট ক্লোজড প্লাস 7 minus 4, plus 7 minus 4, তাহলে কত হবে? প্রথমে 3 3 minus minus 1 plus plus 7 minus 4, 7 minus 4, কত বেরোচ্ছে? 5.
হ্যাঁ 5, তাই তো? তাহলে 5 ms বোঝা যাচ্ছে কেন হলো এটা? হ্যালো, বোঝা যাচ্ছে তো কেন P1 এর ওয়েটিং টাইম 5 ms হলো? ওর हाँ नहीं सर नहीं बोया सर नहीं सर एक बार बताइए হ্যাঁ, এই যে প্রথমে তো 1 ইউনিট কাজ করলো P1 এর 1 0 1 যে ন্যাটচার্ট আছে 0 1 1 অব্দি কাজ করলো। 1 এর পর আবার P1 কখন শুরু হলো? আফটার 1 P1 শুরু হলো 3 টাইম 3 তে স্টার্ট হলো। তাহলে ওয়েট করতে হলো কতক্ষণ? 3 - 1 আফটার 1 ও স্টার্ট করলো আবার কখন? 3 তে। তাহলে ওয়েট করলো কতক্ষণ? 3 - 1 প্লাস 4 3 থেকে 4 ও কাজ করলো। 4 এর থেকে আবার ওয়েট করতে হলো। 4 এর থেকে ওয়েট করলো কত অব্দি? আপ টু 7। 4 এর থেকে ওয়েট করলো কতক্ষণ? আপ টু 7। তাহলে কতক্ষণ করতে হলো? তাহলে প্লাস 7 - 4 প্লাস 7 - 4 তার মানে প্রথমে 2 প্লাস 3 তার মানে 5 ms ওকে টোটাল ওয়েট করতে হলো। বোঝা যাচ্ছে কেন 5 হলো? हाँ सर हाँ हाँ सर নেক্সট waiting time for P2 is anyone কে বলবে waiting time for P2? जीरो सर ভেরি গুড কেন? হ্যাঁ জিরো হবে ওয়েট করেনি তো ওয়ানে অ্যারাইভ করেছে আর ওয়ানেই হ্যাঁ স্টার্ট তিনে গিয়ে শেষ হয়েছে হ্যাঁ 1-এই অ্যারাইভ করেছে 1-এই ও শিডিউল পেয়ে গেছে 0 হয়ে গেছে। তাহলে 1-এ অ্যারাইভ করেছে আর 1-এই শিডিউল পেয়েছে তার মানে 1 - 1 = 0 0 ms। নেক্সট waiting time for P3 waiting time for P3 কত হবে? জিরো P3টাও জিরো হবে হ্যাঁ অ্যারাইভেল 4 এ আবার ওর শিডিউলিং ও চারেই পেয়েছে 4 এ। তাহলে 4 - 4 = 0 ms। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম কত হলো? অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 5 প্লাস ব্র্যাকেটের মধ্যে 5 + 0 + 0 ব্র্যাকেট ক্লোজ বাই 3 = 5/3 ms। অ্যাভারেজ ওয়েটিং টাইম 5/3 ms। নেক্সট হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি PRIORITY প্রায়োরিটি শিডিউলিং আন্ডারলাইন। এই শিডিউলিং অ্যালগরিদমে কোনো প্রসেসের প্রায়োরিটি থাকে। প্রায়োরিটি দেওয়া মানে কি যে এই প্রসেসটা আগে হবে। সাধারণত যাদের প্রায়োরিটি কম মানে নাম্বারে কম থাকে ধরো কোনো একটা প্রসেসের প্রায়োরিটি 1 আর দ্বিতীয় প্রসেসের প্রায়োরিটি 2 তাহলে আমরা বলবো কি যে 1 এর প্রায়োরিটিটা আগে করতে হবে। মানে প্রায়োরিটি নাম্বারটা যাদের কম থাকবে সেটারই প্রায়োরিটি বেশি এরকম টাইপের কনসেপ্ট। এটা চেঞ্জ হতে পারে কোনো জায়গায় অন্যরকম কনসেপ্ট আসতে পারে সেটা বলে দেবে কোশ্চেনে বা বইয়ে বলে দেবে যে ওরা কিভাবে ইউজ করেছে প্রায়োরিটিটাকে। বেশি নাম্বারটা বেশি প্রায়োরিটি না কম নাম্বারটা বেশি প্রায়োরিটি এটা কোশ্চেনে বলে দেবে বা বইয়েও বলে দেয়। মেইন কথা হচ্ছে প্রায়োরিটি অ্যালগরিদমের মেইন কথা হচ্ছে প্রত্যেক একটা প্রসেস যখন আসে তাকে একটা প্রায়োরিটি ওকে দিয়ে দেওয়া হয় যে অ্যাটাচ করে দেওয়া হয় এই প্রায়োরিটি মানে কি তাহলে ওর প্রায়োরিটি যদি বেশি হয় তাহলে ওর গুরুত্বটা বেশি প্রায়োরিটি বেশি হয়ে গেল তখন ওকে আগে রান করো। ঠিক আছে প্রায়োরিটি অ্যালগরিদমের একটা এক্সাম্পল নিই। প্রথম এক্সাম্পলটা যে দেওয়া আছে প্রসেস বার্স টাইম আর প্রায়োরিটি একটা স্ক্রিনশট দেওয়া টেবিলটা আছে। বানাবো স্যার হ্যাঁ টেবিলটাকে করে নিতে হবে।
হয়েছে সবার? হ্যাঁ স্যার। আমাদের যে টেবিলটা দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে P2 প্রায়োরিটি 1, যেহেতু P2 প্রায়োরিটি 1 আমরা ধরবো যে এটার হাইয়েস্ট প্রায়োরিটি, মানে এ সব থেকে সবগুলো আগে স্যার রান করবে। জিরোতে অ্যারাইভ করছে। হ্যাঁ, যখন কিছু বলা থাকবে না তখন জিরোই আমরা ধরে নেবো, নাহলে উপায় নেই, অঙ্ক করা যাবে না নাহলে। নেক্সট প্রায়োরিটি কার হবে? নেক্সট প্রায়োরিটি হবে P1, কারণ P1 এর প্রায়োরিটি তারপরে আছে 2, তার মানে প্রথমে P2 হবে, নেক্সট এক্সিকিউট করবে P1, থার্ড এক্সিকিউট করবে P4, কারণ P4 এর প্রায়োরিটি দেওয়া আছে 3, আর লাস্টে এক্সিকিউট করবে P3, কারণ ওর সব থেকে বড় নাম্বারের প্রায়োরিটি দেওয়া আছে 4, আমাদের সব থেকে ছোট নাম্বারের প্রায়োরিটি দেওয়া আছে P2, যার ছোট নাম্বার তার প্রায়োরিটি বেশি, এই হিসাবে এটা এগোনো হয়েছে। তাহলে সেই অনুযায়ী প্রায়োরিটির এই কনসেপ্ট অনুযায়ী নেটচারটা আমাদের যেটা দেওয়া আছে নিচে, নেটচারটা আগে এঁকে নাও। স্যার আমরা আবার জয়েন করব তো? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। স্যার এটাতে স্যার এই টার্ন অ্যারাউন্ড টাইম গুলো বার করতে হবে। এটা তো ওয়েটিং টাইমটা, টার্ন অন টাইমটা হ্যাঁ বার করলে ভালো হয়। টার্ন অন টাইম অফ P1 কত হবে? জিরো 24 মাইনাস 0। হ্যাঁ 24 মাইনাস 0। টার্ন অন টাইম ফর P1 হচ্ছে 24 মাইনাস 0 ms ইকুয়াল টু 24 ms। টার্ন অন টাইম ফর P2 3 মাইনাস 0। 3 মাইনাস 0 মানে 3 ms। টার্ন অন টাইম ফর P3 32 মাইনাস 0। 32 minus 0 equal to 32 ms. আর টার্ন অন টাইম ফর P4 26 মাইনাস 0। 26 minus 0 মানে 26 ms। আচ্ছা, নেক্সট ওয়েটিং টাইম ফর P1। ওয়েটিং টাইম ফর P1। সেটিং টাইম 41। P1 কখন কাজ শুরু করেছে? P1 3 তে, তার P1 মানে কাজ শুরু হচ্ছে 3 তে। আর এসছে কখন? অ্যারাইভেল টাইম 3 এসছে 0 আর অ্যারাইভেল টাইম ও 0। 0 জিরোতে ধরবো তাহলে। হ্যাঁ 0, তাহলে ওয়েটিং টাইম হচ্ছে 3 minus 0 equal to 3 ms। P1 এর ওয়েটিং টাইম 3 minus 0 equal to 3 ms। নেক্সট লাইন, ওয়েটিং টাইম ফর P2। ওয়েটিং টাইম ফর P2 কত হবে? P2 0 minus 0। ভেরি গুড, 0 minus 0 equal to 0 ms। নেক্সট ওয়েটিং টাইম ফর P3। 0 মাইনাস 0 হলো কেন স্যার? P2 0 তে ও অ্যারাইভেল টাইমটাকে 0 ধরবো, আর ও দেখো প্রসেসিং করছে 0তেই। P2 স্টার্ট হয়েছে প্রসেসিং 0তেই, ঠিক আছে? তাহলে ওকে তো ওয়েট